প্রত্যেকটা দলের রিপ্রেজেন্টেশন থাকে। তো এনডিএম থেকে মহাসচিব যান, সবকিছুতে আমার যেতে হবে তা না, নীতি নির্ধারণী তো দলের পর্যায়ে তৈরি হয়। যাই হোক, বাট হ্যাঁ, আগামীতে আমি যেতে চেষ্টা করবো। আমি শুনলাম এত গল্প গুজব হয়, সেই গল্প গুজব যেন মিস না করি তার জন্য। বাট আমি যাওয়ার প্রতিনিধি যাওয়া এফেক্টিভনেস সেম থাকে। ফাহিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আজকে যে জিনিসগুলো, জি, আমি ববি হাজ্জাজ, আমার দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। ফাহিম ভাই যেটা পরিচয় দিলেন, আমাদের দলের একদম জন্মলগ্ন থেকেই আমাদের ঘোষণাপত্রে পরিষ্কারভাবে আছে যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দেখতে চাই এবং উচ্চকক্ষে আমরা আনুপাতিক হারে নির্বাচিত পার্লামেন্ট দেখতে চাই। এবং অ্যাকচুয়ালি আজ থেকে বেশ অনেক বছর আগে যখন আমরা পার্টির যাত্রা শুরু করি, তখন আমরা ওই একই জিনিস বলেছিলাম যে উচ্চকক্ষে 100 জন নীতি নির্ধারক থাকবেন। এবং ওই যে থ্রেশহোল্ডের কথা হলো, তখন সে বহু বছর আগে আমরা বলেছিলাম যে আমরা চাই 1% থ্রেশহোল্ড দেখতে। যদিও এটা নিয়ে অনেক আলোচনা হবে এবং হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে ফিরে আসি। তবে মঞ্জু ভাই সুন্দর একটা কথা বললেন যে আমাদের আসলে এখন দরকার সবাই ঐক্যমতে আসা। আপনি বললেন জায়গা থেকে ফিরে আসেননি, আমি যতটুকু দেখেছি আপনাদের মানে মেইন প্রোগ্রামে, জি, ওনারা আরো ভালো বলতে পারবেন। আপনার জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোস্ট প্রবাবলি বলেছেন যে তারা কিছুটা হলো বিএনপির ব্যাপারটাই সাপোর্ট করছেন। না, এটা বলেননি। যেটা বলেছেন আমি পরিষ্কার করি, কারণ দলের পজিশন নিয়েই তো উনি আলোচনা করেছেন, দলের পজিশনের বাইরে তো যেতে পারেন না। যেটা বলেছেন যে আমরা এই দুটো জিনিস, এই যেটা বললাম যে 100 সদস্য বিশিষ্ট আনুপাতিক হারে উচ্চকক্ষ, এবং উচ্চকক্ষর যে ক্ষমতাগুলো আমরা চিন্তা করি সবচেয়ে পরিষ্কারভাবে দরকার, সেই ক্ষমতাগুলো হয়তো উনি পরিষ্কার করার সময় পেয়ে থাকলে ওই মিটিংয়ে পরিষ্কার করেছেন, যদি সময় না পেয়ে থাকেন করেননি। তবে আমাদের দলগত পজিশন অলসো, যেটা আমি বলতে যাচ্ছিলাম, এই যে মঞ্জু ভাই যে কথাটা বলেছেন সেটার সাথে মিলিয়ে, যে আমাদের এখন ঐক্যতে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো ঐক্যতে আসার জন্য যদি আমাদের অরিজিনাল পজিশন থেকে কম্প্রোমাইজ করতে হয়, অ্যাজ লং অ্যাজ আমাদের আইডিওলজিক্যাল পজিশনটা কম্প্রোমাইজ না হয়, তাহলে সে ঐক্যতে আসার জন্য যতখানি বদল আনা প্রয়োজন ততখানি বদল আনতে আমরা রাজি আছি। এবং এই ঐক্যতে আসার জন্য সকলের আসলে আলোচনার প্রয়োজন আছে, কোনো তিনটা দলের আলোচনার প্রয়োজন নাই। কারণ যদি আপনি বলেন তিনটা দল, তাহলে তিনটা দল আপনি কি হিসাবে চিন্তা করে বলবেন? কারণ যদি আপনি বলেন ভোটের অনুপাতিক বা জনপ্রিয়তার অনুপাতিক, তাহলে তো শুধু একটা দল বলতে হবে, দ্বিতীয় দল তার খুঁজে পাবেন না। আর যদি বলেন যে কারা বাংলাদেশের রাজনীতিতে কাজ করেছে, হয়তো অত্যাচারী সরকারের বিরুদ্ধে কাজ করেছে বা আন্দোলন করেছে, তাহলে অনেকগুলো দল চলে আসে যাদের সাথে এই মুহূর্তে ঐক্যমত কমিশন বসছে। সো আমরা বিশ্বাস করি ঐক্যমত কমিশন সবার সাথেই বসতে হবে, আলাদা করে তিনটা দল হয় না। সো আলাদা করে তিনটা দল যদি হয় না, আর ওটা যদি না হয়, ওটা বাদ দিয়ে আমরা কথা বলি। এখন আমি ভেরি স্পেসিফিক্যালি আজকের আলোচনাটাতে আসতে চাই, কারণ সময়ও কম, মানে আপনার সবার আলোচনায়। সো আপনারা যেই প্রস্তাবনাগুলো দিয়েছেন, এই প্রস্তাবনাগুলোর সাথে মোটামুটি বড় দাগে পুরোপুরি ভাবেই আমরা একমত। সো এই যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এবং ডিক্লারেশন অফ ওয়ার, এই দুটোর জন্য আপার হাউসে পুরো সম্মতি লাগবে, আমরা একমত। আপার হাউসে 100 জন ক্যান্ডিডেট, এটা আমরা একমত। যদি আপনারা থ্রেশহোল্ড দেননি, থ্রেশহোল্ড নিয়ে আমরা কথা বলেছি। একই সাথে কিছু জিনিস আমরা একটু দ্বিমত পোষণ করছি। একটা জিনিসে যেমন দ্বিমত পোষণ করছি, জুলাই সনদ সম্বন্ধে যেটা লেখা আছে, এগেন আমাদের দ্বিমতটা হলো আমাদের জায়গা থেকে, দ্যাট ডাজন্ট মিন যে আমরা এখানে একটা কম্প্রোমাইজ সলিউশনে আসতে পারি না। কিন্তু যেটা লেখা আছে আপনার এই যে এজেন্ডা 1 জুলাই সনদ, সেখানে দ্বিতীয় যে পয়েন্টটা, আর্টিকেলটা দেয়া আছে, এই সনদে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ব্যক্তিদের কোনো আইনি হয়রানি বা বিচার, আমি ছোট করে বলছি, পুরোটা পড়লাম না, মুখোমুখি না হওয়া সাংবিধানিক সুরক্ষা থাকবে। এটা বেসিক্যালি আপনি একটা ওই যে কি বলো না, মানে এই যে ধরনের জিনিসপত্র আমাদের দেশে এর আগেও হয়েছে, যে অগ্রিম ক্ষমা প্রাপ্তি আপনি একটা দিয়ে দিচ্ছেন, এটার কতখানি আসলে প্রয়োজনীয়তা আছে, এটা নিয়ে আমাদের নিশ্চয়ই প্রশ্ন আছে। গিভেন যে জুলাই আন্দোলনে আমরা সবাই সম্পৃক্ত ছিলাম, আজকে আমার সামনেও যারা বসে আছেন, আমরা সবাই সম্পৃক্ত ছিলাম। তো সেই জায়গা থেকে আমাদের আসলে কতখানি আইনি সহায়তা এখানে দেখা প্রয়োজন আছে, যেটা শুধু আইনের মাধ্যমে হবে না, কনস্টিটিউশনে আসতে হবে, এটা বড়ভাবে একটা প্রশ্ন তোলার জায়গা নিশ্চয়ই আছে বলে আমি মনে করি। আমি জানি এটা বারবার এসছে যে এনসিপিতে যারা আছেন বা অন্য কোনো দলে যারা আছেন বা আরো কয়েকটা দলে যারা আছেন, তারা হয়তো শক্তভাবে এটা চান এবং চাইতেই পারেন, চাওয়ার পুরো অধিকার আছে। আমি আমার জায়গা থেকে বলছি যেটা আসলে কনস্টিটিউশনে থাকার কতখানি প্রয়োজনীয়তা আছে, এটা প্রশ্ন তোলাটা প্রয়োজন। একই সাথে আজকে এনসিসি নিয়ে কথা হয়েছে। এনসিসি নিয়ে আমি এমন কথাও শুনেছি অনেকগুলো রাজনৈতিক দলের বলতে, যে যদি আপনি এনসিসি পক্ষে না থাকেন বা এনসিসি নিয়ে বিরোধিতায় কোনো কথা বলেন, তাহলে আপনি হয়তো ফ্যাসিবাদের পক্ষে কথা বলেন।
এই ধরনের আলোচনাগুলো ভুল, কারণ আমাদের ওই যে এগেন আমাদের ঐক্যমতের জায়গায় আসতে হবে। আমি অত্যন্ত আনন্দিত আজকে আপনাদের এখানে এই যে এপিপিসির যে আপনারা সলিউশনটা দিয়েছেন, কারণ আমরাও আমার দল এনডিএম এর পক্ষ থেকে আমরা এনসিসির বিরোধিতা করেছি। আমরা এনসিসির কেন বিরোধিতা করেছি, পরিষ্কার আমাদের কাছে যেটা পরিষ্কার ছিল যে এনসিসি তৈরি করা হচ্ছিল আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা একটা সীমিত মানে একটা লিমিটেশন আনবার জন্য, কারণ আমরা দেখেছি আমাদের কারেন্ট অবস্থানে জুডিশিয়ারি, এক্সিকিউটিভ অ্যান্ড আপনার লেজিসলেচার সবকিছু প্রধানমন্ত্রীর হাতে। তো জুডিশিয়ারি আমরা আলাদা করে ফেলতে সক্ষম হয়েছি ইতিমধ্যে, কিন্তু এক্সিকিউটিভ আর ক্যাবিনেট মানে ক্যাবিনেট যেহেতু এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ আর লেজিসলেচারের ক্ষমতার ভিতরে একটা পার্থক্য আনা। এনসিসির মাধ্যমে এই ক্ষমতাটা নিয়ে আমরা কাকে দিচ্ছি? আজকে 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 আপনারা যে এপিপিসির কথা বলেছেন, এখানে বেসিক্যালি বলছেন যে এই ক্ষমতার কিছু দূর নিয়ে আমরা লেজিসলেচারের হাতে দিয়ে দিচ্ছি এবং লেজিসলেচারকে এক্সিকিউটিভ থেকে একটু আলাদা করছি। যদিও আমাদের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ওয়েস্টমিনস্টার সিস্টেম যে লোয়ার হাউস, এখানে অটোমেটিক্যালি প্রধানমন্ত্রীর একটা বড় আধিপত্য থাকে। এই কারণে আমাদের দল থেকে ভিন্ন একটা, এখানে এপিপিসি খারাপ নেই এবং আমি এপিপিসি কে পছন্দ করছি, আজকে আমি এখানেও এপিপিসির সম্মতি জানাচ্ছি। একই সাথে আমরা আরেকটা আইডিয়া নিয়ে এসেছিলাম যে লেজিসলেচারকে না দিয়ে এইটা এক্সিকিউটিভের হাত দুই হাতে করা, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি আমাদের আছে। সো এই যে এনসিসিটা না করে এইটাকে একটু ভিন্ন আঙ্গিকে রাষ্ট্রপতির অ্যাডভাইজারি কাউন্সিল হিসেবে তৈরি করা, যেটা রাষ্ট্রপতিকে অ্যাডভাইস করবে, গভর্নমেন্ট ফর্ম হয়ে যাবে। মানে তাহলে তো ট্রেজারি বেশি এটাতে ইনফ্লুয়েন্স করবে না। না না, এখানে রাষ্ট্রপতি আমরা ভিন্নভাবে নির্বাচিত করে নিয়ে আসছি, কারণ এখন যেটা আছে এখানে এগুলো সবকিছু, যখন আমরা কনস্টিটিউশন নিয়ে কথা বলছি, সবকিছু একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। সো আপনি যখন রাষ্ট্রপতি জাস্ট লোয়ার হাউসের 300 আসন দিয়ে নিয়ে আসবেন, তখন আপনি বলতে পারেন অটোমেটিক্যালি ট্রেজারি হয়ে যাবে। কিন্তু যদি রাষ্ট্রপতি আপনার কি বলে না ইলেকট্রাল কলেজটা আপনি প্রসিদ্ধ করেন বা বড় করেন আর প্রসারিত করেন, যেটা আমরা চেয়েছি একদম ইউনিয়ন পর্যায় থেকে প্রত্যেকটি নির্বাচিত প্রতিনিধি হবেন এই ইলেকট্রাল কলেজের অংশ। সো কয়েক হাজার ভোটে চলে যাবে। সো কয়েক হাজার ভোটে নির্বাচিত যে রাষ্ট্রপতি, তাকে আপনি যদি এই ক্ষমতায়নটা বাড়ান, তাহলে অটোমেটিক্যালি এক্সিকিউটিভের ভেতরে একটু দুটো ব্রাঞ্চ আপনি তৈরি করছেন। আপনার অরিজিনাল যে প্রিন্সিপালটা, প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতাটা একটু কমিয়ে নিয়ে আসা, সেটা করা সম্ভব হচ্ছে। সো ইয়েস, এরকম এনসিসি জাতীয় যে জিনিসগুলো আছে, আমি ছোট্ট করে আরেকটা বলি। প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, এটা অনেক বড় করে আলোচনা হয়েছে, সবাই একমত হয়েছে যে মেয়াদ সীমাটা কমাতে হবে কিছু। আমাদের দলের পক্ষ থেকে কিন্তু আমরা আসলে একমত হইনি, আমরা সবার সাথে একমত হতে রাজি। কনসেনসাস যেখানেই আসবে, যদি সবাই বলে যে শুধুমাত্র দুবার একজন প্রধানমন্ত্রী হবে, আমরা সেখানে কনসেনসাস আসতে রাজি। যদি সবাই একসাথে বলে যে পরপর দুবার হতে পারে, ওভারঅল 3 বার হতে পারে, আমরা সেটাতেও আসতে রাজি। তবে আমাদের যে কারণ যে আমরা এইভাবে দেখছি না, কারণ আমাদের এখানে যে সিস্টেমটা আছে, আমরা পুঁথিগতভাবে অনেক ধরনের কথা বলতে পারি, আমাদের রিয়েলিস্টিক সিস্টেমে আসতে হবে কিভাবে আমরা আসলে সরকার পরিচালনা করব। যেমন এই যে 70 অনুচ্ছেদ যখন কথা হয়েছিল, 72 সংসদে যখন এসেছিল, তখন হর্স ট্রেডিং যেন না হয়, এবং এর আগে বড়ভাবে হতো বলে এটা এসছে। 72 যে অবস্থান ছিল বা 54 যে অবস্থান ছিল, আজকে সেই অবস্থান নাই, ওইভাবে হর্স ট্রেডিং হবে না। তো সেই হিসেবে অবভিয়াসলি আমাদের চেঞ্জ আনা দরকার। একইভাবে আমরা যদি আসি প্রধানমন্ত্রী সংসদে যে বা এই ক্যাবিনেটে যে সে মেজরিটি কন্ট্রোল করতে পারবে, সেই তো প্রধানমন্ত্রী হবে। আজকে যে কোনো কেউ এই মেজরিটি কন্ট্রোল করতে পারবে না। আজকে আমাদের কালচারটা ওই জায়গায় আসেনি। এই জন্য আরেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য বারবার যে গণভোটের কথা হচ্ছিল, যেটা আমি শক্তভাবে বিরোধিতা করি। এগেন, সবাই কোথায় একমত আসবে সেটা অন্য জায়গা, কিন্তু আমার জায়গা থেকে বা আমার দলের জায়গা থেকে শক্তভাবে বিরোধিতা করি, কারণ কনস্টিটিউশন হ্যাজ টু বি চেঞ্জেবল। কনস্টিটিউশন একটা ম্যালিয়েবল ডকুমেন্ট হইতে হবে। যারা প্রথম কনস্টিটিউশন লিখেছে, তারা পর্যন্ত বলেছে প্রত্যেক জেনারেশনে 19-20 ইয়ার্স এই কনস্টিটিউশন পুরোপুরি বদল আনতে হবে। আপনি যদি বদল আনাটা অত্যন্ত মুশকিল করে ফেলেন, তাহলে এই কনস্টিটিউশন লং টার্ম কার্যকরী হতে পারে না। সো এই জায়গা থেকে একটা জিনিস, বারবার গণভোট বা এত কিছু এডিশন আমরা করলে কনস্টিটিউশনের চেঞ্জ আনা অত্যন্ত মুশকিল হয়ে যাবে। আমাদের কনস্টিটিউশনের চেঞ্জ কন্টিনিউয়াস আনতে পারা উচিত। বাকি আপনাদের পুরো প্রস্তাবনার সাথে আমি খুবই পছন্দনীয় মনে করেছি এবং অনেক কিছুর সাথে আমি পুরো একমত পোষণ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমরা যেটা চেয়েছি, যেভাবে যে প্রপোর্শনাল ভোট এবং 1% থ্রেশহোল্ড, যদি 1% থ্রেশহোল্ড এবং প্রপোর্শনাল ভোট হয়, তাহলে আমরা 50% দেখতে চাই। এটা হলো আমাদের জায়গা থেকে। কারণ যতগুলো স্পষ্ট নির্বাচন, সিম্পল মেজরিটি, যতগুলো স্পষ্ট নির্বাচন হয়েছে, কোন স্পষ্ট মানে স্বচ্ছ নির্বাচনে এই সিম্পল মেজরিটি একটা পার্টি সহজে পাবে না। স্বচ্ছ নির্বাচনে যেই নির্বাচনগুলো স্বচ্ছ ছিল না, সেগুলো নিয়ে আলোচনা করে আসলে লাভ নাই। সো এই কারণে আমাদের বিশ্বাস যে ওইটা যদি থাকে, লোয়ার হাউসে 2/3, আপার হাউসে সিম্পল মেজরিটি, তাহলে কষ্টকর কিন্তু অসম্ভব না এই আপনার ইসেগুলো আনতে। আমার মনে হয়